ইমার্জেন্সিতে আপনি প্রোটোকলে ইউনিভার্সাল একটা প্রোটোকল এটা হেডলাইন দিতে বলেন কি হবে এ বি সি ডি ই এই অ্যাপ্রোচ কোনো ইমার্জেন্সি নেই এর ব্রিদিং সার্কুলেশন সিম্বল কি সার্কুলেশন বলে ডিসেবিলিটি মানে কি নিউরোলজিক্যাল ডিসেবিলিটি আমরা ডিসিএস দেখি না ডিসিএস কত নিউরোলজিক্যাল কত বলে নিউরোলজিক্যাল ডিসেবিলিটি আছে না সেটা বি আর ই কি এক্সপোজার কোনো বিরেন কোনো অনুপাত কোনো কি আপনি দেখা বা কোনো ইনজুরি বা পাস করলো কিনা সেটা হচ্ছে এক্সপোজার আর যদি বার্ন পেশেন্ট হয় তাহলে কি যোগ হবে এর সাথে এবিসিডি ইএফ ফ্লুইড প্রাইমারি রিসাসিটেশন ফ্লুইড যেটা দেওয়া হয় বার্ন পেশেন্ট ইমিডিয়েট সেটা এবিসিডি ইএফ তাহলে বার্নের বেলা এসে আর বাকিগুলোর মধ্যে কি করবো এটা হচ্ছে ইউনিভার্সাল প্রোটোকল তার শুরুতেই আমরা এয়ারের ম্যানেজমেন্ট কিছু সিম্পল থেকে ইন্ডোভেরিফিকেশন বিভিন্নভাবেই করা সব ক্ষেত্রে ইন্ডোভেরিফিকেশন করা লাগে কোন ক্ষেত্রে লাগে সেটা আমরা বলবো আর বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে অন্য ম্যানুভারই রয়েছে অন্যান্য ম্যানুভারই রয়েছে আর এন্ডোভেরিফিকেশন ইন্টিগ্রেশন করে এয়ারের ম্যানেজমেন্ট করা সেটা হচ্ছে বেস্ট ম্যানেজমেন্ট মানে আপনি সবচেয়ে সিকিউর এয়ারের সিকিউর আপনি পজিটিভ ভেন্টিলেশন দিতে হবে আগে ভেন্টিলেশন দিতে হবে তারপরে লম্বা সময়ের জন্য ইমিডিয়েটলি এখন রিসাসিটেট করার জন্য পেশেন্ট রিসাসিটেট হয়ে গেল ভেন্টিলেটর সাপোর্ট এখন লাগছে না তারপরে ইন্টিগ্রেশন না দিল যাকে রাখলে সাপোর্টটা দিতে হবে পোস্ট রিসাসিটেশন কেয়ার দিতে হবে তারপরে ইন্টিগ্রেশন লাগবে এবং আরও অনেকগুলো ক্ষেত্র আছে যেগুলোতে এয়ারের প্রোটেকশনের জন্য ইন্টিগ্রেশন করা হয় শুধু ভেন্টিলেটর সাপোর্ট না শুধু এয়ারের প্রোটেকশনের জন্য লোয়ার এয়ারে যাতে আমার কন্টামিনেটেড না হয় আপার এয়ারে কিছু না যায় কিংবা রিগার্ডিটেড ম্যাটেরিয়াল না যায় সেই প্রোটেকশনের জন্য অনেক ক্ষেত্রে যার জিসিএস কম সেই ডিজিজের কারণে হোক বা স্ট্রমার কারণে হোক যে কারণে তার বেলাও কিন্তু এয়ারের প্রোটেকশনের জন্য এই স্কিলটা হচ্ছে হাতে কলমে আমরা নিজের মধ্যে দামের মধ্যে করতে পারবো কিন্তু প্র্যাকটিক্যালি যখন অপারেশন থিয়েটারে গিয়ে কাজ করাটা সবচেয়ে ইজিয়ার যে পেশেন্টকে আর্টিফিশিয়ালি পেশেন্টকে অ্যাম্বোসাস করা হচ্ছে পেশেন্টকে আর্টিফিশিয়ালি প্যারালাইজ করে দেওয়া হচ্ছে মাসুল প্যারালাইজ মানে আপনি যদি সাপোর্ট না দেন তাহলে একটা ডেড পেশেন্টের মতো আছে মানে একটা ক্রিটিক্যাল ইল বানিয়ে ফেলা আপনার পরিচালনা দিয়ে তাকে কারোর প্র্যাকটিস করতে গেলে একটা স্কিল লোকের গাইডেন্সে আপনি একটা রিয়াল সিনারিও পাবেন কিন্তু দামের মধ্যে যখন করবেন আমার ম্যানেজমেন্টের উপরে যখন ইনকিউবেট করবো সেইটা কতটা সিমিলার হবে রিয়াল পেশেন্টের উপরে প্র্যাকটিস করলে ক্লাস লাইফে অনেকেই রেসপেক্ট হয় না তখন কিন্তু নিজেকে কিংবা রেসিডেন্সি কোর্সে যারা আছে তারাও কিন্তু চাইলে কোর্স প্লেসমেন্ট হয় বা আইসিইউ প্লেসমেন্ট হয় সেসব জায়গায় কিন্তু নিজের উদ্যোগে একটু এই জিনিসটা রিয়াল বডি ঠিকভাবে করা এরকম এখানেই ছিল পেশেন্টের ওয়ার্ডের মধ্যে একজন ইন্টার্ন সেটাকে ইন্টিগ্রেট করে এয়ারওয়ে প্রোটেকশন করে ভেন্টিলেট করেছে আইসিইউতে কল দিছে আমরা যে দেখি যে অলরেডি তাকে সাসপেনশন করার অবস্থা এয়ারওয়ে ম্যানেজমেন্ট করে তবে ওই স্কিলটা অর্জন করছে তারপরে পেশেন্ট কিন্তু মরবিডিটিকে কমানোর রাস্তা সে জানে যে এয়ারওয়ে ম্যানেজ করার জন্য ডেফিনেটলি এয়ারওয়ে ম্যানেজমেন্ট করে একটি হসপিটাল হচ্ছে সেটা হচ্ছে যে আমাদের ট্রাকিয়া যেখানে বাইপার ক্যারিয়ার এখানে রাইট প্রিন্সিপাল প্রকাশ এইটার বাইরে আর লেফটটা এগুলো বেশি আর একটু ন্যারো তারপরে বেসিক্যালি গাইডে চলছে কিন্তু বেসিক্যালি কিন্তু 1 লাখ পপুলেশন সেটা ওই ছিল যেটা 1 লাখ ছিল এটা স্টুডিও করে দেওয়া কিন্তু এয়ারে প্রোটেকশনটা সেই করছে এই জন্য এই কাজটা জানলে অনেক ইমার্জেন্সি ম্যানেজমেন্ট আছে এয়ারে ম্যানেজমেন্টটা আমরা না করি আমরা যখন উপজেলা প্রশ্ন তখন তো এইসব ট্রেনিং ছিল না সেখানে গিয়ে দেখা গেছে যে আমি ওবিসি বাচ্চা হেডিং পেশেন্ট
আছে না আছে আছে না সেখানে দেখা যাচ্ছে যে ওই পেশেন্টগুলো রেফার করেছি কিন্তু এয়ারওয়েজ পেশেন্টকে ভাইটাল প্যারামিটার যেগুলো সেটা স্ট্যান্ডার্ড করি অবস্থা হয়েছে মানে খারাপ জানি না যেহেতু ট্রেনটা ছিলাম না বা ট্রেন ছিলাম না আমরা ওইভাবেই কাজ করি এগুলো নিয়ে যখন কাজ আমি আমার টিকা দিচ্ছি আমি টিকাটা দিচ্ছি আপনি যদি দিতে স্কিল না হন তাহলে আপনার হেল্প করার মতো আপনার থেকে সিনিয়র কাউকে পাবেন না সেটা যদি শিখে ফেলতে হবে হবে না পেশেন্টকে যদি মোটিভিটি মডেলিটি কমে দিতে তাহলে ইমার্জেন্সি ম্যানেজমেন্টের এয়ারওয়ে ম্যানেজমেন্ট ভাইটাল চিৎকার করে বলা যাবে সাধারণত আমরা কি করার কারণে বেনিফিটটা নিয়ে এয়ারওয়ে প্যাকেজ রাখা কান ফলভাবে কোনোভাবে এয়ারওয়ে অবস্ট্রাকশন না হতে পারে সেটা বেনিফিট পাচ্ছি এবং হাই কনসেন্ট্রেশন অক্সিজেন সময় 100% অক্সিজেন দেওয়ার চেষ্টা করি সেটা দিতে পারবো এবং কাইন্ড ভলিউম আমাদের ভলিউম মেজার্ড ওয়েতে রেসপিরেটরি রেট এবং কাইন্ড ভলিউম মিনিট ভেন্টিলেশন আমরা অ্যাডিকুয়েটলি দিতে পারবো সেটা একটা অ্যাডভান্টেজ তারপরে হচ্ছে এয়ারওয়ে প্রোটেকশন ফ্রম রিগার্ডিটেড ম্যাটেরিয়াল অ্যাসিলেশন অথবা কোয়ারেন্টারি অ্যাসিলেশন যেগুলো আর ইফেক্টিভ সাকশন ট্র্যাকে বক্সের সাকশন যদি লাগে সেটাও এন্ডোটাকে ইফেক্ট করে সেটাতে সাকশন দিয়েও আমরা ক্লিয়ার করতে পারি রিসাসিটেশনের সময় সাধারণত এন্ডোটাকে ইনকিউবেট করিয়ে বেশিরভাগ ক্ষেত্রেই লাগে আবার ইয়েতে যেগুলো প্রলং ভেন্টিলেশন লাগে তাদের ক্ষেত্রে আর অন্যান্য ক্ষেত্রে আমরা ব্যাক মাস্ক ভেন্টিলেট করে আমরা চালিয়ে নিতে পারি এই যে আবু ব্যাগ যেটা আছে এটা দিয়ে কিন্তু ব্যাক মাস্ক ভেন্টিলেট করে আমরা চালিয়ে নিতে পারি যখন দেখা গেছে ব্যাক মাস্ক ভেন্টিলেট করতে পারছি না বা ইনএফেক্টিভ ব্রিদিং দিতে পারছি তখন আমরা এন্ডোটাকে ইনকিউবেট করে দিতে পারবো অথবা পেশেন্টের রেসপিরেটরি কন্ট্রোল হয় মানে ভেন্টিলেটর মেকানিক্যাল ভেন্টিলেশন আমাকে কন্টিনিউ করে দিতে হবে তাহলে আপনি ইনকিউবেট করে করতে হবে তারপরে পেশেন্টের সিসিএস এতই কম আকারে এভারেজ 50 তখন তো পেশেন্ট 8 বছর কতক্ষণে আনবেন স্যার কার্ডিয়াক অ্যারেস্ট হলে আর স্টপ হওয়ার কতক্ষণ করে আনবেন স্যার এটা কার্ডিয়াক অ্যারেস্ট 50 ডায়াগনোসিস কিভাবে হবে প্রথমে হচ্ছে পেশেন্ট আনকনশাস হবে মানে আনরেসপন্সিভ উইদিন ফিউ সেকেন্ডস 5 to 15 সেকেন্ডের মধ্যে অবশ্যই আনকনশাস হবে আর যদি স্টপ তারপরে আমরা তার এরপরে কি হবে রেসপিরেশন স্টপ হবে পরে আগে হার্ট স্টপ হবে পরে রেসপিরেশন স্টপ আপনি রেসপিরেটরি অ্যারেস্টের জন্য কার্ডিয়াক অ্যারেস্ট হয় তবে আগে রেসপিরেটরি অ্যারেস্ট পরে কার্ডিয়াক অ্যারেস্ট হচ্ছে আনম্যানেজ থাকে এই দুটো সাইন যে একজন লেমেন যে পাল দেখা জানে না সে কিন্তু ডায়াগনোসিস করতে পারবে যে কার্ডিয়াক অ্যারেস্ট যে নো রেসপন্স নো ব্রিথিং ওকে রিসাসিটেশন বেসিক লাইফ সাপোর্ট রিসাসিটেশন করে ফেলবে কিন্তু আর আমাদের জন্য মেডিকেল প্রফেশনাল লোকের জন্য মেজর পালস দেখতে হবে যখনই আমি ব্রিদিং দেখবো তখন একসাথে আমাকে তখন আমি তিনটা জিনিস পেয়ে বলছে নো ব্রিদিং অ্যান্ড নো পালস এই পেশেন্টের বেলায় যে আমরা অথবা সিসিএস এত কম সিসিএস যদি সাথে নিচে হয় কমান্ডোজ পেশেন্ট এদের বেলাও এয়ার পেশেন্টের জন্য ইকুইপমেন্ট সাধারণত কি লাগে আমাদের এন্ডোটাকে ইনকিউবেট করার জন্য লারিঙ্গোস্কোপ লাগে বাচ্চাদের জন্য ব্রেড সাইজের ছোট হবে বড়দের জন্য এর থেকে আরেকটা বড় ব্রেড আছে এই লারিঙ্গোস্কোপ ব্রেড লাগে ছোট লাগে আর আছে এন্ডোটাকিয়াল টিউব এখন খুব অ্যাভেলেবল সব জায়গায় এটা পিভিসির ম্যাটেরিয়ালে ডিসপোজেবল এন্ডোটাকিয়াল টিউব এটা ধরেন অ্যাডাল্ট মেলের জন্য 7.5 8 দিলেই হয়ে যায়
সাইজ বলতে ইন্টারনাল ডায়ামিটারের সাইজ মিলিমিটারে। আর বড় ফিমেল অ্যাডাল্ট ফিমেলের জন্য 7.5 এই ডায়ামিটার দিলেই হয়ে যায়। আর এটা সাধারণত একটা বাচ্চাদের জন্য একটা ফর্মুলা থাকে, সেটা খুব একটা দরকার নেই, মেয়েদের জানলাম সেটাতেই হবে। বাচ্চাদের ক্ষেত্রে একটা ফর্মুলা আছে, এইজ ডিভাইডেড বাই ও, এইজ ইন ইয়ার প্লাস ও, কত ডায়ামিটারের টিপ হয়। 4 বছর বয়স 4 দিয়ে ভাগ দিলাম, 1 প্লাস ও 5 সেন্টিমিটার। ওরকম একটা ফর্মুলা আছে। বাচ্চাদের ক্ষেত্রে এই লাইনোস্কোপি ব্লেডটা একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে স্ট্রেট ব্লেড একটা পাওয়া যায়, সেটা দেওয়া। আমরা এটা বলি ম্যাকিনটন ব্লেড, আর ওটা বলি মিলার ব্লেড। আর অ্যাডাল্টের জন্য ওই যে 3 নম্বর 4 নম্বর সেট, এটা 3 নম্বর সেট, আর একটা 4 নম্বর সাইজের ব্লেড আছে। এতে আর বড়, তাদের সাইজে বড়, তাকে ওই সাইজের ব্লেড আছে। আর ইন্টিগ্রেটেড টিউব ইন্টিগ্রেটেড দেখে নিতে হবে যে টিউবের কাপ ঠিক আছে। অনেক সময় স্টিলের ডোর মানে কার্ভেচারটা মেনটেন করার জন্য একটা ভ্যারিয়েবল স্টিলের ঢুকে দিয়ে কার্ভেচারটা চেঞ্জ করে করার জন্য লাগে। আর সেসোকেন জেলি বা লুব্রিকেন্ট কোনো জেলি দিয়ে কাপটা লুব্রিকেন্ট করে ভোকাল কর্ড পাস করতে সুবিধা জেলি রাখতে হয়। পজিশন কি করতে হয় পেশেন্টের, আমরা স্লিপিং পজিশন, মানে মর্নিং স্লিপিং পজিশন বলতে কি বোঝায়? স্লিপিং বন্ধ করলাম আমি। এখানে লোয়ার সার্ভাইকাল জয়েন্টে কি হলো? ফ্লেকশন, মানে সার্ভাইকাল এন্ড থোরাসিকের এখানে এসে ফ্লেকশন হলো, আবার অ্যাডাক্টাক্সিয়ালের এখানে এসে এক্সটেনশন হয়। আমি যেরকম যেরকম করে ফ্লেকশন, আমি যদি এরকম করি তাহলে এটা এক্সটেনশন। এই পজিশনটা হচ্ছে স্লিপিং পজিশন। এইটা কি বলা হচ্ছে? তাহলে ওই আমি যদি রেনিকোসিটি করি তাহলে রেঞ্জের ফিল্ডে ভিজুয়ালাইজেশন দিতে হবে। স্লিপিং পজিশনে এটা অ্যাচিভ করি কিভাবে? 10 সেন্টিমিটার অক্সিজেনের পিছনে 10 সেন্টিমিটার দিলাম, এর এক্সটেনশন এখানে ব্রেক হবে, আর ম্যানুয়ালি আমি এক্সটেন্ড এই করে এই পজিশনে নিয়ে আসে ইন্টিগ্রেট করতে সুবিধা হয়। অনেক সময় কি দাঁড়ায়, যখন এটা লাইন্স একটু হায়ার লাগছে, তখন কেউ যদি এটা ডিসপ্লেস করে ধরে অ্যাসিস্ট্যান্ট একটু, তাহলে ইংল্যান্ডটা ভিজুয়ালাইজ করতে সুবিধা হয়। এই অ্যাসিস্ট্যান্ট একটু তাকে বেশিরভাগ ক্ষেত্রে সেখানে লাইন্স থেকে দিকে চেপে দিলে তাহলে ভিজুয়ালাইজ করতে সুবিধা হচ্ছে। আমাদের কার্ভ ব্লেডটা ইউজ করি, এখানে প্রেশার কিন্তু আমরা টিকটয়েড কার্টিলেজের কার্টিলেজ কমপ্লিট নেই, এটা প্রেশার দিলেও এয়ারে কোলাপস করে, কিন্তু পিছনে কিছু ভেগাস আছে, সামনে তো ট্র্যাকিয়া, পিছনে কিছু ভেগাস কম্প্রেস করলে লুমেন অফ দ্য ট্র্যাকিয়া ঠিক থাকে, কিন্তু লুমেন অফ দিস ভেগাস কম্প্রেস করে রিগার্জিটেশন প্রিভেন্ট করা যায় ইমার্জেন্সি। এটা এই জন্য পিকোয়েড প্রেশার দিলে একটা ভিজুয়ালাইজেশন সুবিধা হয়, আর একটা হচ্ছে রিগার্জিটেশন প্রিভেন্শন, এই একটা সুবিধা পাওয়া যায়। আমি যদি লাইনোস্কোপটা ওই টিপ অফ দ্য ভ্যালেগুলোতে যাই, এপিগ্লটিস এবং কানের জাংশনে যাই, কার্ভেচার অনুযায়ী গিয়ে যদি এপিগ্লটিসটাকে লিফট আপ করি, করলে ইনভার্টেড ভি শেপের ভোকাল কর্ড থাকে, তাহলে রিমার গ্লটিসটা এরকম একটা ভিউ আশা করা। সেটা যদি হয় তাহলে এটা দেখে দেখে এন্ডোটাকে ইন্টিগ্রেট করে ফেলতে হবে। সবসময় এত ক্লিয়ার পাওয়া যায় না, তখন কারো অ্যাসিস্ট্যান্সের হেল্প করতে হয় যে ভিজুয়াল অ্যাসিস্ট্যান্স। ইনসার্ট এন্ডোটাকে কি পাস টু দ্য ভোকাল কর্ড ক্রস করার পরে কাপ ইনফ্লেট করে এখানে ইয়েতে এন্ডোটাকে টিউবে সামনে কাপ আছে, কাপটা প্রক্সিমালি এখানে দুটো মার্ক আছে ব্ল্যাক, এই জায়গাটা যখন ভোকাল কর্ড ক্রস করে তারপরে আর ঢোকাতে হয় না। এটা একটা আইডিয়াল মার্কিং দেওয়া থাকে, ব্ল্যাক একটা মার্কিং দেওয়া থাকে যে এটা কতটুকু ঢুকবে ভিতরে। কাপ ক্রস করার পরে এই ব্ল্যাক মার্কিং এখানে ভোকাল কর্ড থাকলে তাহলে আইডিয়াল পজিশনে থেকে যায়। তারপরও চেক করতে হয় যে সেটা আইডিয়াল পজিশনে আছে কিনা। তাহলে করে বাইরের বেলুনটা, বাইরে থেকে যে বেলুনটা আছে বাতাস দিয়ে খোলানো
খুলে দেয়, কাপটা ইনফ্লেট হয়ে আমার ট্র্যাকেরটা সিল হয়ে যায়। তাহলে আমি যদি 25% ভেন্টিলেশন দিই তাহলে সাইড দিয়ে বাতাস বেরিয়ে যাবে, টিউব দিয়ে যাবে আসবে, কিন্তু কাপটা সেটা লিগান যেটা ম্যাটেরিয়াল রেসপিরেট করতে পারবে না, ওখানে কাপটা দিয়ে ফুলানোর কারণে সিল হয়ে যায়। ইজিলি এয়ার দিয়ে ফিল আপ করা হয়, এটা আবার অন্যান্য সিলিন্ডার চাইলেও করা যায়। আর এটা ইনভেট করে আপনার পজিশন কিবোর্ডটা এন্ড্রয়েড কোথায় আছে সেটা রাইট প্রিন্সিপাল লোক কাছে গেছে নাকি লেফটে আছে নাকি ট্র্যাকেতে আছে নাকি রিসিভারের কাছে চলে গেছে, যদি রিসিভারের কাছে যাওয়ার সময় যদি খুব ভালো মতো ভিজুয়ালাইজ না হয় পিছন দিক দিয়ে চলে গেলে রিসিভারের কাছে চলে যাবে। সেই জন্য এটা কনফার্ম করতে হবে যে আমি জায়গা মতো টিউবওয়েল, যদি আপনি ইনকিউবেট করলেন রং ইনকিউবেশন সেটা যদি না বুঝতে পারেন তাহলে তার থেকে ইনকিউবেট না করে কাম্বোগাইতে ভেন্টিলেট করা হয়, তাহলে তো আপনি পার্সিয়ালি হলেও ব্রিডিং দিতে পারছেন। কিন্তু ইনকিউবেট করে যদি ইসোফেগাস টিউব দিয়ে ভেন্টিলেট করতে থাকে তাহলে ফুসফুসে তো বাঁচা যাচ্ছে না, তাহলে আপনি রং ইনকিউবেশন করা থেকে না করা ভালো, বুঝতে পারছেন? সেটা কিন্তু বুঝতে হবে। এই জন্য এন্ড্রয়েড ইনকিউবেট করলে যারা মতো টিউবটা প্লেস করতে পারছেন কিনা সেটা কনফার্ম করতে হবে। এন্ড্রয়েড ইনকিউবেট করে সেটা মোবাইল দিয়ে কিন্তু টিউবের সাথে ইউনিভার্সাল কানেকশন, তো এটা কানেক্টর সেম সব এই যে কোনো ব্রিডিং সার্কিট এন্ড্রয়েড টিউবের সাথে কানেকশন হয়, যে কোনো ব্রিডিং ব্যাগ মোবাইল কানেকশন হয়, সেটা দিয়ে পজিটিভ প্রেসার ভেন্টিলেশন করা যায়। করে আপনি টেস্ট করতেছেন যে এটা তো সেলফ ভেন্টিলেটিং ব্যাগ, এটা আমি যদি কোনো কিছু না লাগাই শুধু এটা দিয়ে ভেন্টিলেট করি, তার মানে অ্যাটমসফিয়ারে যে এয়ার আছে সেটা দিয়ে ভেন্টিলেট করা হবে। এটা ওয়ানের ভালভ এই পাশে একটা আছে, ওই পাশে একটা আছে, তাহলে ইউনিডিরেকশনাল সুইচ করলে প্রেসারের দিকে যাবে, ছেড়ে দিলে বাতাস আবার পিছনের ভালভটা ওপেন হয়ে আবার ফিল আপ হয়ে যাবে। এই পিছনে একটা পোর্ট আছে যেটাতে অক্সিজেন সিলিন্ডারের সাথে থাকে ওয়ার্ডে, সেটার সাথে যদি ওই কানেকশন লাগিয়ে দেন, রিসার্কুলেশনের সময় বলা হচ্ছে যে 50 লিটার পার মিনিট ফ্লো দিলে প্রায় 100% 90% এর কাছাকাছি আমি অক্সিজেন দিয়ে ভেন্টিলেট করতে পারবো। এটা একটা অ্যাডভান্টেজ যদি ব্যাগ মাস্ক ভেন্টিলেট করেন, যেটা করেন, এবং আপনি যে ভেন্টিলেট করলে চেস্ট রেস করুন, ভেন্টিলেট করে যদি সবাই করতে থাকে তার মানে চলে গেছে। আরো বোঝার উপায় আছে, অস্কারলেট করে দেখে যে 5 পয়েন্ট অস্কারলেশন অ্যাপেক্সে এবং দুই দিকে অ্যাক্সিলারে এবং এই এপিগেস্টিয়াম, কিছু বেশি গেলে এপিগেস্টিয়ামে কতটুকু সাউন্ড পাবে, অ্যাস্ট্রো কি আমরা টেস্ট করে দেখি না সাউন্ড পাই কিনা, ওরকম সাউন্ড পাবে। আর যদি টেস্টে যায় বাইলাটারালে যদি ইকুয়াল ভেন্টিলেশন হয় সাউন্ড পাই, তার মানে এটা কি আছে ডিউটি আছে, কোনো প্রিন্সিপাল ফোকাসে যায় না, এটা কনফার্ম করে দিতে হবে। 5 পয়েন্ট অস্কারলেশন করে দিতে হবে। তারপর অন্যভাবেও করা যায়, কিন্তু কার্বন ডাই অক্সাইড আসছে কিনা বাতাসে এক্সপায়ার্ড এয়ারে সেটা ডিটেক্ট করার জন্য ইটিসিউ এন্ডেডের কার্বন ডাই অক্সাইড ডিটেক্ট করার মানে কলোমেট্রিক আছে, কালার চেঞ্জার এবং ডিভাইস আছে, আমাদের এখানে ওগুলো চাই। আরেকটা থেকে আপনি যাতে দিয়ে আবার মনিটরের সাথে লাগালে মনিটরে কার্বন ডাই অক্সাইডের ওয়েভ আসে এবং কত মিলিমিটার মার্কেটের প্রেশারটা আছে, ওটা দেখে বোঝা যায় যে এটা রেসপিরেটরি অ্যাক্টিভিটি। যদি ইসুলের কাছে যেত তাহলে কার্বন ডাই অক্সাইড আসবে না, কার্বন ডাই অক্সাইড আছে কিনা দেখে শিওর যে এটা এয়ারওয়েতে টিউবটা গেছে, রং প্লেসমেন্ট মানে এটা বোঝার জন্য। ক্লিনিক্যালি ওই ভিজিবল চেস্ট মুভমেন্ট এবং 5 পয়েন্ট অস্কারলেশন করা, সেটা দিয়েই আমরা বুঝবো যে জায়গা মতো আছে কিনা, এক্সপানশন হচ্ছে কিনা। আর দেখে দেখে ভেন্টিলেট, আপনি দেখে দেখে ইনকিউবেট করছেন, যে আপনি নিজেও তারপর দেখে দেখে আপনি ইনকিউবেট করছেন, সেভাবেই কনফার্ম করি আমি করে। আবার টিউব হোল্ডার যদি থাকে সেটা লাগানো যায়, অথবা টেপ দিয়ে আমরা টিউবটাকে রাখি, আর লিকুইড প্লাজমার উপর দিয়ে আমরা এভাবে ম্যাক্সিলার এবং ম্যান্ডিবুলের উপরেই ফিক্স করি। ম্যাক্সিলার মোবাইল ম্যাক্সিলার উপরে ফিক্স করতে হয়, করে ওদের সাথে আপনি ব্রিডিং সার্কিটের কানেকশন দেন, ভেন্টিলেটরের কানেকশন দেন, নাকুগারের কানেকশন দিয়ে করবেন, আর্টিফিশিয়াল ভেন্টিলেশন করতে হবে। দুই জাতের মাঝখানে আবার এয়ারের যে বাইক ব্লকের মতো কাজ করে, সেটা টিউব যাতে বাইক না হয়ে থাকে সেজন্য
এটার সময় কিন্তু আপনি অস্বাস্থ্য না করলে ল্যান্ডোস্কোপি ব্লেড দিয়ে লিপে ইঞ্জুরি, দাঁতে ইঞ্জুরি, দাঁত এখন আগে দাঁত ছিল, এখন একটা দাঁত নাই বা দুটো দাঁত নাই, প্রসিডিউরের পরে এরকম হয়ে যেতে পারে যদি আপনার ম্যানুপুলেশনটা স্মুথ না হয়। তারপরে এই ফ্যারিংসের কনসিডার পেলার এখানে ইঞ্জুরি হয়ে যেতে পারে, ভিতরে যেখানে ট্র্যাকিয়াতে ইঞ্জুরি হতে পারে টিউবের কারণে। এই টিউবগুলো এখন এতটা না, মানে আগে একটু রাবার টিউব ছিল, শক্ত বেশি, সেগুলো না, এখন তো পিভিসি নরম টিউব আছে। আর প্রসিডিউরের সময় যদি রিকোয়ার্ড প্রেশার আপনি দিয়ে কিছু লোকের সাপোর্ট না করেন, রিগার্ডিটেড ম্যাটেরিয়াল এসে অ্যাসপিরেট করতে পারে, গ্যাস্ট্রিক কন্টেন্ট এসে অ্যাসপিরেট হতে পারে, এটা একটা কমপ্লিকেশন। ইমার্জেন্সির সময় যদি রিকোয়ার্ড প্রেশার দিয়ে দিতে হবে। এই প্রসিডিউরগুলো করার সময় কিন্তু যদি পেশেন্টের ব্লাড প্রেশার ট্যাকিকার্ডিয়া হওয়া, রিলিজ হওয়া, এই স্টিমুলেশন হলে স্টিমুলেশন হলে যা যা হওয়ার কথা সেগুলো হয়। এবং এই প্রসিডিউর করতে আইডিয়াল টাইম বলা হচ্ছে 30 সেকেন্ড, 30 সেকেন্ডের মধ্যে এই কাজগুলো করা সম্ভব আইডিয়াল টাইম। বেশি সময় লাগলে পেশেন্ট তাহলে এই সময়টা অনেকক্ষণ ধরে হাইপোক্সিক হয়ে যেতে পারে, অনেকক্ষণ ধরে ভেন্টিলেশন যদি না দিতে পারে তাহলে হাইপোক্সিক হতে পারে। আর এবার রিপিটেড অ্যাটেম্প দিচ্ছেন, দিতে পারছেন না, সেটা কিন্তু হাইপোক্সিক হয়ে যেতে পারে। আর রং ইনফেকশন হতে পারে, সেটা খেয়াল রাখতে হবে। এখন যখন ইনকিউবেট করে ফেলে আমরা রিসাসিটেশনের প্রয়োজনে একভাবে মনে রাখতে হবে 10 পার মিনিট অ্যাডাল্টের রেসপিরেটরি রেট আমরা আর্টিফিশিয়ালি মেনটেন করি রিসাসিটেশনের প্রয়োজন। এর থেকে বেশিও না কম, একদম 10 পার মিনিট। অন্য ক্ষেত্রে হয়তো খুব প্রয়োজন অনুযায়ী যেখানে কার্বন ডাইঅক্সাইড ইমিউনেশন বাড়ানোর জন্য রেট বাড়াতে হচ্ছে সেটা আমরা রিসাসিটেশনের সময় আমরা 10 পার মিনিট সেটা আইডিয়া এভাবে ভেন্টিলেট করবো প্রতি মিনিটে এই রেটটা। চেস্ট কম্প্রেশন দেয় কত মিনিটে কতবার, মিনিটে কতবার আইডিয়ালি দিয়ে করতে বর্ণনা আছে, সবার বর্ণনা পার মিনিটে কত, 100 to 120 টাইমস পার মিনিট চেস্ট কম্প্রেশন দেওয়া 120 এর কম, 100 থেকে 120 বার। তার মানে কি প্রতি সেকেন্ডে 120 বার যদি দিতে হয় মিনিটে, তাহলে প্রতি সেকেন্ডে দুটো করে কম্প্রেশন রিল্যাক্সেশন ফেজ হবে, তাই না? কম্প্রেশন রিল্যাক্সেশন ইকুয়াল কম্প্রেশন যায় কোথায়, লোয়ার চেস্ট কম্প্রেশন যায় কোথায়, স্টার্নাম, লোয়ার 1/3, স্টার্নামের উপরে, প্রোটিনের উপরে যায়। হার্ট টেস্ট ইউজ করে ইন্ডিকেট স্টার্নাম এন্ড ভার্টিব্রাল কলাম, এটা মাসল। ও এখানে ডেপথ বলা হয় যে বড়দের বেলায় 5 to 6 সেন্টিমিটার, আর 2 থেকে 2.5 ইঞ্চি। মানে ছোট বাচ্চাদের মাঝারি বয়সে এসে 8 বছর থেকে 12 বছর মানে কি বলবো মানে এইরকম বয়স মাঝামাঝি যেটা, আরো ছোট বাচ্চা ওর সাথে বেলায় এসে 2 থেকে 1.5 ইঞ্চি, আরো ছোট বাচ্চাদের নিউনেটের বেলা ইনফ্যান্টের বেলা বলে যে অ্যাটলিস্ট 1/3 অফ দ্য ইন্ডিভিজুয়াল ডায়ামিটার হচ্ছে এরকম ভাগ করে দেওয়া আছে, বলা আছে। প্রত্যেক বর্ণনা করার সময় বলে সেন্টার অফ দ্য চেস্ট, সেন্টার অফ দ্য চেস্ট বলতে স্টার্নামের উপরে ইউজ হবে। তাহলে আমরা কম্প্রেশন রেট এবং ভেন্টিলেশনের কম্বিনেশন যখন ইনকিউবেট করে ফেলবো তখন ভেন্টিলেশনের মতো ভেন্টিলেশন চলবে, চেস্ট কম্প্রেশনের মতো চেস্ট কম্প্রেশন চলবে, একটার সাথে আরেকটা কোনো গ্যাপ দিতে হবে। কিন্তু বিএলএস যেখানে আউটসাইড হসপিটাল ইনকিউবেট করছে না, এয়ারওয়ে প্রোটেকশন দিচ্ছে না, সেখানে কি করে প্রোটোকলের করবে আর রিসাসিটেশনের প্রোটোকল করবে 30 কম্প্রেশন ফলোড বাই 2 ব্রিদিং, এভাবে সাইকেলগুলো কন্টিনিউ হয়ে যায়। 30 মানে ব্রিদিং দেওয়ার সময় আবার কম্প্রেশন বন্ধ, এইটুকু ইনকিউবেট করা থাকবে। মিনিটে 10 বার করে ভেন্টিলেশন হবে, মানে 5 সেকেন্ড পর একটা ভেন্টিলেশন হবে, আর মিনিটে 100 থেকে 120 বার প্রতি সেকেন্ডে দুটো করে প্রায় একটা চেস্ট কম্প্রেশন হবে। দুইটার মতো যদি ইন্ডিপেন্ডেন্টলি চলবে, এটা একটা অ্যাডভান্টেজ যে রিসাসিটেশনের সময় ইনকিউবেট করলে চেস্ট কম্প্রেশন, কার্ডিয়াক ভিক্টিমের চেস্ট কম্প্রেশন এবং যদি একটা আরেকটাকে হ্যাম্পার করবে, দুইটার চার্জার মতো করতে পারবে। কতটুকু ভলিউম দিবেন, টাইলের ভলিউম কত আমাদের
500 এটা এখানে মাপতে হবে না, কিন্তু ভিজিবল চেস্ট রাইজ, মানে আমি কম্প্রেস করলে চেস্ট করছে, এটা যদি বুঝতে পারি তাহলে বলবো যে মোটামুটি অ্যাডভোকেট দিচ্ছি, তাহলে বলেও না এটা টাকা দরকার। 500 সবার জন্য 500 নেবেন। 7 to 8 ml পার কেজি, ম্যাক্সিমাম 10 ml পার কেজি হিসাব করে দিলে চলবে, এর বেশি দেওয়ার দরকার নেই। হাইপার ভেন্টিলেট করার দরকার নেই। হাইপার ভেন্টিলেট করলে কি সমস্যা, রেট বাড়িয়ে দিলে বেশি ভেন্টিলেশন যদি বেশি হয় কি হবে, রিসার্সিলেশন সময় কি হবে, ডিসঅ্যাডভান্টেজ কি হবে। হাইপার ভেন্টিলেট করলে কি হবে, হাইপারক্যাপনিয়া, কার্বন ডাইঅক্সাইড ওয়াশআউট বেশি হবে, সেরেব্রাল ভ্যাসোকনস্ট্রিকশন হবে। আবার বেশি হয়ে গেলে কি হয়, সেরেব্রাল ভ্যাসোডাইলেশন হয়ে আইসিপি বেড়ে যায়। সেটাও না, আমরা নর্মাল রেঞ্জে রাখতে হবে, সেখানে যাতে হাইপোকার্ডিয়াও যাতে না হয়, আবার হাইপারকার্ডিয়া যাতে না হয়। সেজন্য হাইপার ভেন্টিলেট করা অ্যাভয়েড করছে, যেখানে হচ্ছে 10 পার মিনিট ভেন্টিলেট করে যাচ্ছে, তাহলে ভলিউম ওভার। চেস্ট কম্প্রেশন দিয়ে কতটুকু আমরা কার্ডিয়াক আউটপুটের কতটুকু মেনটেন করতে পারবো। নর্মাল যে আমার যদি হার্ট নর্মালি চলতে থাকে যতটুকু কার্ডিয়াক আউটপুট মেনটেন হবে, আর এক্সটার্নাল কার্ডিয়াক মেসেজ দিলে চেস্ট কম্প্রেশন দিয়ে কতটুকু মেনটেন করতে হবে, নট মোর দেন 30% অফ দ্য নর্মাল কার্ডিয়াক আউটপুট। তাহলে এটা যদি আপনি রেট কমে দেন বা ডেথ কমে দেন তাহলে আরও কম কার্ডিয়াক আউটপুট আরও কম হয়ে যাবে। তাহলে সেটাও একটা প্রোটোকলে খেয়াল করতে হবে যে অ্যাডুকেটলি রিসার্সিলেট করা। অন্য যে ডিভাইস এটা তো বললাম যে আমরা এন্ডোটেকাল ইন্টিগ্রেশন বেস্ট ওয়ে টু এয়ার ম্যানেজমেন্ট, এই স্কিলনেস এই ফ্যাসিলিটি সব জায়গায় নাও থাকে, আমরা তখন কী করি, আমরা কি এয়ার ম্যানেজমেন্ট করবো না করবো, সেখানে সিম্পল একটা আনকনশাস পেশেন্টকে ট্রাঙ্ক বলবে প্রিভেন্ট করার জন্য ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে, দুধের এয়ারওয়ে সিম্পল একটা ডিভাইস আছে যেটা দিয়ে আমরা ওই যে ধরো নিউরোসার্জারি পেশেন্টকে ওয়ার্ডে গেলে বা নিউরো মেডিসিন ওয়ার্ডে গেলে আনকনশাস পেশেন্ট এটা যে ট্রাঙ্ক বলবে হয়ে স্টোরিং হচ্ছে, আমরা পার্শিয়াল এয়ারে অপারেশন, তাহলে সেটা অ্যাভয়েড করার জন্য আপনাকে সিম্পল এই এয়ারওয়ে ডিভাইস এটা ইউজ করে। সাধারণত যখন যে পেশেন্টের গ্যাপ রিফ্লেক্স নাই সে এটা টলারেট করে, অতটাই কমান্ডোস অবস্থায় আছে, অতটাই টিসিএস কম যে তার গ্যাপ রিফ্লেক্সও নাই, তাকে এটা দিলে টলারেট করবে। এটা মাপে কিভাবে, কর্নার অফ দ্য মাউথ থেকে অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবল, এই ডিস্টেন্স যতটুকু যায় সেই সাইজের ওরোফ্যারিঞ্জিয়াল এয়ারে থাকে, তাহলে এক্সেস ভিতরে ঢুকে যায়, একদম আরো বেশি ভিতরে ঢুকে যে ইরিটেট করতে থাকে সেটা করবে না, আন্ডার সাইজও না ওভার সাইজও না, সেজন্য যার জন্য যে সাইজটা অ্যাপ্রোপ্রিয়েট তাকে সেটা দেবে। আর একটা আছে ন্যাচোফ্যারিঞ্জিয়াল এয়ার, খুব সিম্পল, আমরা রাইসকুপ দিচ্ছি, পেশেন্ট টলারেট করে না, পেশেন্ট কনসাস কিন্তু রাইসকুপ টলারেট করে, এটাও টলারেট করবে, যার বেলায় একটা ফ্লেক্স ভেজে কিন্তু ট্রাঙ্ক ফল ব্যাক হচ্ছে, তাকে এয়ারে মেনটেন করা দরকার, আমরা পাচ্ছি না, তাকে ন্যাচোফ্যারিঞ্জিয়াল এয়ারে দিতে ধরা হয়। ন্যাচোফ্যারিঞ্জিয়াল এয়ারটা সুবিধা হচ্ছে এই রাইসকুপের মধ্যে টলারেট করে বেশি, ক্যাভিটি প্লেস ইনট্যাক্ট থাকুক তারপরেও টলারেট করবে। এটা সাধারণত মাপা হয় কিভাবে, টিপ অফ দ্য নোজ থেকে এয়ার লক পর্যন্ত ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা কভার করে যে সাইজ সেই সাইজটা দিতে হয়, ডুপ্লিকেট করে নিতে হবে, কারণ রাইসকুপকে আমরা ডুপ্লিকেট করে দিচ্ছি না, ন্যাচোরাল টিউবটা দিচ্ছি সেরকম এটাও ডুপ্লিকেট করে, এবং এটা সেপ্টামের দিকে যে বিভিন্ন অংশটা থাকে ও যে মাথাটা কাট করে কাটা, এটা সেপ্টামের দিকে থাকে, রাইট সাইড দিলে এটা ইজি হয়, ফ্লোর অফ দ্য মাউথ থেকে রাইট অ্যাঙ্গেল পারপেন্ডিকুলার করে ডিরেকশন দিতে পারে, এর ইজিলি ডুপ্লিকেট করে ইজিলি দিতে পারে। এর থেকে ভালো একটা ডিভাইস আছে রাবার ম্যাটেরিয়াল, ওইটা আরো বেশি দেওয়া যায়, নন প্রমাণিক হয়, সেটা দিয়েও কিন্তু কমপ্লেট প্রিভেন্ট করা যায়। তবে দেওয়া হয় না কোথায়, এপিস্টেক্সিস আছে কিংবা সিএসএফ ম্যাটেরিয়া হচ্ছে, কমন পেশেন্ট কোয়াগুলোপ্যাথি আছে, তার বেলায় বা নেজাল অবস্ট্রাকশন আছে, তাকে দিতে পারবে না, সেক্ষেত্রে যদি দিব না। আর যে ভেন্টিলেশনের যে ডিভাইস আমরা, সেটা আমরা কোনো কিছু যখন না থাকে বিএলএসে কিভাবে ভেন্টিলেট করি, এয়ারওয়ে সেটিং করলাম কিন্তু ভেন্টিলেট করলাম না, তাহলে লাভ নেই।
পেশেন্টের ইনঅ্যাডিকুয়েট রেসপিরেশন হয় বা রেসপিরেটরি অ্যারেস্ট হয়ে যায়, তো তাকে তো ভেন্টিলেশন করতে হবে। সেটা সবচেয়ে সিম্পল হয়েছে কি করে আউটসাইড হসপিটালে কিভাবে, আউটসাইড হসপিটাল যেখানে কোনো ফ্যাসিলিটি নেই, মাউথ টু মাউথ ব্রিথিং, তাহলে আমরা আমার এক্সপায়ার্ড এয়ার দিয়ে পেশেন্টকে ভেন্টিলেট করব। আমার এক্সপায়ার্ড এয়ার অক্সিজেন আছে কত পার্সেন্ট? আমার এক্সপায়ার্ড এয়ার অক্সিজেন আছে 16%, 17%, আর বাতাসে আছে 21%। তাহলে সেটা দিয়ে ভেন্টিলেট করা হয় যখন কিছুই নাই, বেসিক লাইফ সাপোর্ট যেটা আউটসাইড হসপিটাল, তখন এটা দিয়েও ভেন্টিলেট করা যায়। নাকটা বন্ধ রেখে মাউথ টু মাউথ শুরু করে আমার এক্সপায়ার্ড এয়ার দিয়ে নাকি ভেন্টিলেট করবো, আবার মুখটা সরাই নিলাম, এক্সপাইরেশন হলো আবার ব্রেথ দিয়ে দিলাম। এভাবে প্রোটোকলে বলা আছে। আর যখন হসপিটালে এখানে আইসিইউ বা আইসিইউ বা অপারেশন থিয়েটার না, যেখানে হয়তো ল্যান্ডোস্কোপি ইনভেস্টিগেশনের সব ফ্যাসিলিটি নাই বা স্ক্রিন নাই, সেখানে কিন্তু মোবাইল দিয়ে ব্যাক মাস্ক করতে সবচেয়ে সব ওয়ার্ডে সব জায়গায় থাকার কথা, ব্যাক মাস্ক ভেন্টিলেশন ইমার্জেন্সিতেও থাকার কথা। ওই যেটা মোবাইল করতে আপনি বলেন সবাই চিনি, সেটা দিয়ে ভেন্টিলেট করাটা ইজিয়ার। এটা ধরে কিভাবে ইসি টেকনিক বলে যে মোবাইলটা ইয়েতে আর এটা হচ্ছে মাস্ক। পেশেন্টের ইসি টেকনিকে যেটা এই মাস্কটা সি হচ্ছে আমার এই দুইটা ফিঙ্গার দিয়ে আমি মাস্কটাকে ফিট করে ধরবো, আর পেশেন্টের ম্যান্ডিবুলের অ্যাঙ্গেলে এই আঙ্গুল, আর এটা হচ্ছে মিড পয়েন্ট অফ দ্য চিন অ্যান্ড ম্যান্ডিবুল, চিন অ্যান্ড অ্যাঙ্গেল অফ দ্য ম্যান্ডিবুল, আর এটা হচ্ছে চিন অফ দ্য ম্যান্ডিবুল। এই তিনটা জায়গায় হার্ড পার্টে, নট সব কিছুতে না, হার্ড অংশে তিন জায়গায় তিন আঙ্গুল থাকে। এটা হলো ই, এটাকে বলা হচ্ছে ই, আর সি হচ্ছে যেটাতে মার্ক ধরা, এটা দিয়ে ধরে এটা যে ভেন্টিলেট হয় কিনা এটা নিচেও দেখা যাবে। তাহলে আপনি যদি অ্যাডিকুয়েট পজিশন করেন, এয়ারওয়ে প্যাটার্ন রাখতে পারেন এইভাবে ইসি টেকনিকে, তাহলে আপনি দেখা গেল যে এটা দিয়েও আপনি ভেন্টিলেট করতে পারবেন। এটাই ওখানে ছবিতে দেওয়া আছে, এটা দিয়ে কিন্তু সবচেয়ে ইজি ওয়েতে আপনি ভেন্টিলেট করতে পারবেন। সব মানে ইনকিউবেশন না জানলেও কিন্তু পেশেন্টকে ভেন্টিলেট করার সুযোগ আছে। এরপরে এখন একা যদি আমি এটা মেনটেন করতে না পারি, তাহলে দুজনে মিলে করতে হবে, মানে ইসি টেকনিকটা একা করার জন্য। আর এইভাবে হচ্ছে একজন মাস্ক সহ হোল্ড করবো এবং ওই জ্বরটাকে ফাস্ট করে আপওয়ার্ড ডিসপ্লেসমেন্ট করে, তাহলে এয়ারের প্যাটার্নটা আরেকজন ভেন্টিলেট দুজনে মিলেও করা যাবে। তখন ডিফিকাল্ট হয়, একা পারা যাচ্ছে না, তখন দুজনে মিলে করতে হবে। এইটা হচ্ছে সবচেয়ে সহজভাবে আমাদের ইনকিউবেশন না করেও ভেন্টিলেট করাটা যায়। এক সেকেন্ডে একটা ব্রেথ দেওয়া হয়ে যাবে, এক্সপাইরেশন তো প্যাসেজই হবে। তারপরে চেস্ট প্রেস করলো, হোল ডাউন হয়ে গেল, নেক্সট ব্রেথ দিল। অক্সিজেন সোর্স থাকলে অবশ্যই এক রিসাসিটেশনের সময় যতটা ইন্সপিরেটরি অক্সিজেন বাড়ানো যাবে তত চেষ্টা করা হবে। শুধু ওইটাতে দিলে 21% বাতাসের না, কারণ আমার গাড়ি যাওয়া খুব কম, পেশেন্টের অক্সিজেনেশনের অবশ্যই এখানে কম হচ্ছে। সেখানে যত ইন্সপিরেটরি অক্সিজেন বাড়াবো তত আমার অক্সিজেন ক্যারি করবে ততটা বেশি। সেই জন্য টিস্যু যাতে অক্সিজেন, ভাইটাল অর্গান যাতে অক্সিজেনটা ততটা ম্যাক্সিমাম দেওয়া যায়, সেই জন্য সাথে অক্সিজেন সিলিন্ডার থাকে অ্যাড করে। সাধারণত ইমার্জেন্সি সিচুয়েশনে ইমার্জেন্সি সেগুলোতে সব কিছু থাকার কথা, না থাকার কারণ নেই। না 10 per minute
রেসপিরেটরি রেট রিসাসিটেশনের সময় 10 পার মিনিট। হ্যাঁ 10 পার মিনিট, 1 মিনিটে 6 সেকেন্ড পর একটা করে ব্রিথ দিতে সবসময় নর্মাল দিলেও তাই। রিসাসিটেশনের সময় হাইপার ভেন্টিলেট অ্যাভয়েড করা হয়। বলতে সেরেব্রাল কার্বনেশন বেশি হওয়ার কারণে সেরেব্রাল ভ্যাসকুলার সিস্টেম, কারণ আমার সেরেব্রাল রিসাসিটেশন তো এখানে কার্ডিয়াক আউটপুট কমে গেছে। এখন আমি যদি ভ্যাসকুলার সিস্টেম করে ওখানে আরো ব্লাড ফ্লো পাওয়া দিই তাহলে ব্রেন দিয়ে সাফার করবে। পেশেন্টের রিসাসিটেট করলেন কিন্তু দেখা যাবে পেশেন্টের সেরেব্রাল ফাংশন রিসাসিটেশন হবে না অ্যালিভেট, সেটা তো আমাদের ডিজায়ার বলেছে পেশেন্টকে আবার নর্মাল অবস্থায় ফিরে আনা যায়। রিসাসিটেশন ডাক্তার কিন্তু তাই সেরেব্রাল রিসাসিটেশনটা অ্যাডভোকেটলি হয়। এই জন্য যা যা করলে সেরেব্রাল রিসাসিটেশন হওয়ার জন্য সুবিধা হবে সেগুলি করতে হবে। পিকোয়েড পেশেন্ট বললাম যে আমরা যারা যদি ফুল স্টোমাক থাকে প্রমাণ পেশেন্ট ধরে নিতে হবে যে ইমার্জেন্সি সিচুয়েশনে পেশেন্টের অধিকার দিলেন এক্ষেত্রে আপনি এয়ারের প্রোটেকশন নেই, আপনি ভেন্টিলেট করতে গিয়ে কিছু জায়গাতে বাতাস পেলেন, সেটা স্টোমাক ইনফ্লেশন হয়ে আরো অধিকার দিলে সম্ভাবনা বাড়বে। সেক্ষেত্রে কি করে রাখলে যে পেশেন্ট দিয়ে রাখলে এয়ারওয়ে প্যাটার্ন থাকবে কিন্তু আমার ইসোফেগাস ক্লোজ, সেক্ষেত্রে বাতাস দেওয়া বন্ধ হবে। গ্যাস্ট্রিক ইনফ্লেশন প্রিভেনশনের জন্য রিগার্ডিটেশন যাতে না। আরো ডিভাইস আছে, এটা হচ্ছে আমরা ল্যারিঞ্জিয়াল মাস্ক, খুব ইজি এটা ব্যবহার করা। এখানে আমি এই এয়ারওয়ের সামনের দিকে একটা কাপ আছে যেটা সুপ্রাগ্লোটিক এয়ারওয়ে ডিভাইস, এন্ডোট্রাকিয়াল ইনভেট করবো, এটা ল্যারিঞ্জের বাইরে রাখবো। এই কাপটা থাকবে ল্যারিঞ্জিয়াল ইনলেটের জাস্ট অপোজিটে, তাহলে এই যে কাপের যে ছিদ্র আছে ওই মাঝখানে এখান দিয়ে আমার ল্যারিঞ্জিয়াল ইনলেট দিয়ে বাঁধা হবে। সেটা টেকনিকটা একটু দেখে নিই আগে। পিছনে কাপের ওটার পিছনে লুব্রিকেট করা হচ্ছে, এটা ছোট একটা আছে, এটা বাচ্চাদের সাইজে লুব্রিকেট করা হয় পিছন দিকে। একটু কাপটা একটু ডিফ্লেট, কিছুটা ডিফ্লেট করে নিতে হবে, করে এই পেন হোল্ডিং এর মতো করে ধরে ওই যে স্পিকারে দেওয়া আছে হার্ট প্যালেট বরাবর, হার্ট প্যালেট বরাবর আঙ্গুলের গাইডেন্সে হার্ট প্যালেটের দিকে লুব্রিকেট সামনে লুব্রিকেট করে এটা যখন ভিতরে দিয়ে দেবো, এটা অবশ্য বড়দের জন্য হইলে এর জন্য সুইটেবল। আর লুব্রিকেট না করলে রাবারের জিনিস রাবারের মধ্যে দিতে চায়, লুব্রিকেট করে ভিতরে এটার জন্য সাইজ মতো হলে আমরা একটু দিতাম, লুব্রিকেট করে ভিতরে দিলে ও সেদিকে এখানে এসে বসে থাকে। কাপ ইনফ্লেট করলে ও জায়গা মতো সেট হয়ে বসে থাকে, বসে থাকলে তখন আমরা ওই ইনসাকশন হয়ে গেলে সাধারণত বড়দের বেলায় আমরা 4-এর বেশি লাগে না, আমাদের দেশে তো বড় লার্জ অ্যাডাল্ট খুব একটা নেই। 4 দিয়ে আমরা অ্যাডাল্ট মেল ফিমেল কভার করতে পারি, ফিমেলের জন্য আমাদের 3 লাগে, তো 3 আর 4 থাকলে অ্যাডাল্ট কভার করা হয়, আরো ছোট বলে থাকলে বাচ্চাদেরকেও কভার করা যায়। এই ল্যারিঞ্জিয়াল মাস এয়ারওয়ে যদি থাকে সেটার সাথেও কিন্তু আমরা লুব্রিকেট কানেকশন দিয়ে মনে হয় না সাইজ মতো না হলে কিছুটা সাইজ মতো হলে আশেপাশে লিক করতো না, সেটা দিয়ে আমরা ভেন্টিলেট করবো। কাপটা ইনফ্লেট করে দিলে সিল হয়ে বসে থাকে এবং এটা দিয়েও ভেন্টিলেট করে। তার আপনি এন্ডোট্রাকিয়াল ইনকিউবেট না করেও লাইজার প্লাস এয়ারওয়ে দিয়েও কিন্তু আপনি ভেন্টিলেট করতে পারেন। ঠিক আছে, এই অপশনগুলো আছে। আর একটা টিউব আছে, যে টিউবটা আরেকটা টিউব আছে, হচ্ছে ডাবল রুমের একটা টিউব আছে, যেটা
কম্বিটিউব বলে, এটা থাকলে সুবিধা হবে না। কিছু হয়ে গেছে গেলেও ভেন্টিলেট করার ওদের রুমে প্রক্সিমাল কিছু সিদ্ধ করা আছে, কিছু হয়ে গেছে যায় তাহলে ওই নীলটা ওইটা দিয়ে ভেন্টিলেট করলে প্রক্সিমাল সিদ্ধ দিয়ে আবার সামনে এয়ারওয়ে দিয়ে যাবে এবং ডিজিটাল কাপটা খুলে দিলে কিছু হয়ে গেছে বাতাস যাবে। আর যদি এটা যদি প্যাকেট করে দিত তাহলে আমরা সাদাটা যেটা আছে সাদাটাতে ভেন্টিলেট করতাম, নীলটাতে করতাম না। তো ওটা প্যাকেট দিয়েছে, তখন এটা ডাইনামোস্কোপ না করে ডাইরেক্ট ঢুকে দিলেন যেখানে যা কিছু হয়ে থেকে একটা ভেন্টিলেট করবেন আর প্যাকেট থেকে লাগাতে দেবেন। ডাবল রুমের টিউব আছে এটা, যেটা আমরা কম্বিটিউব, এটা পাওয়া গেলে ভালো, কিন্তু অ্যাভেলেবল না। ইমার্জেন্সি সেটআপে থাকলে ভালো, যে একটু ওয়েট করার জন্য এটাও একটা ওয়ে। এরকম বিভিন্ন রকম ডিভাইস আছে যেটা দিয়ে আমরা এয়ারওয়ে ম্যানেজমেন্ট করতে পারি। এটা সিম্পল ওভারফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে, নাসোফ্যারিঞ্জিয়াল এয়ারওয়ে, লারিঞ্জিয়াল মাস এয়ারওয়ে, কম্বিটিউব, অল মেকানিক্যাল ইনকিউবেশন বাই ডাইনোস্কোপি, টেকনিক ম্যানেজমেন্ট যেটা করা হয়। এটা হচ্ছে এয়ারওয়ে ম্যানেজমেন্ট দিয়ে আসছে। সে এখানে আমরা এন্ডোমেকাল ইনকিউবেশনের একটা করি এখানে করে আমরা একটু দেখাই, এটা দিয়ে আমরা শেষ করবো। আর কোনো কোশ্চেন থাকলে বলেন বলেন। হ্যাঁ, ডিফিকাল্ট সিচুয়েশন, এই যে ডিফিকাল্ট সিচুয়েশন ওভারকাম করার জন্য যখন ডাইনোস্কোপি ব্রেন বিভিন্ন রকম আছে, তারপর ফাইবার অপটিক ডাইনোস্কোপ আছে যেটা ফ্লেক্সিবল ফাইবার যেটা কম্পোস্কোপি করা যায়, সেগুলোর গাইডেন্স ব্যবহার করা হয়। তারপরে ডাইনোস্কোপি ব্রেন ম্যাকওয়ার ডাইনোস্কোপ বলে একটা আছে, সেটা ইলাস্টিক পুঁজি আছে যেটা আমরা একটা প্রডিউসার গাইডেন্সের ভিতরে ঢুকে ওইটার গাইডেন্সে টিউব দিব, নানান রকম আছে। অথবা কিছুই দিতে পারছি না, লাইনজেল মাস এয়ারওয়ে দিয়ে ভেন্টিলেট করবো, সেভাবে এরকমভাবে ওভারকাম করা যায়। কোনো কিছু না পারলে কি করতে সার্জিক্যাল এয়ারওয়ে কি কোথায় ডবি করে ইমার্জেন্সি ফাংশন করে দিয়ে ভেন্টিলেট করা যায়, ইমার্জেন্সি ফাংশন অনেক সময় 5 মিনিট ম্যাচটাকে শুরু করা যায়, সেটা করে ভেন্টিলেট করতে। সেটা হচ্ছে লাস্ট অপশন, যে না আমি কোনো ডিভাইসে পাচ্ছি না, আমি সার্জিক্যাল এয়ারওয়ে করে আমি এয়ারওয়ে প্যাকেস্টমি করলে তো ডেফিনেটলি ম্যানেজ করা যাবে। প্যাকেস্টমি করার সময় সাপেক্ষ ব্যাপার বলে কি কোথায় ডবি করে বলে ইজি তাড়াতাড়ি করে। আর কোনো কোশ্চেন? 5 পয়েন্ট অবজারভেশন, এই যে আমি এখানে দাবি করে নিচে পাশে দুই একদিন যারা আমার ইউজার ইকুইপমেন্ট উদাহরণ, আর এদিকে স্টেপে দেখবো কিছু হয়ে গেছে কিনা, এই সাউন্ড পাই কিনা। ব্রঙ্কো স্পেলিং থাকবে, বঙ্গোস্পাদন ব্রঙ্কো স্পেলিং থাকলে সুগার ভেন্টিলেশন হয়। বঙ্গোস্পাদন থাকলে তাহলে তো তার বঙ্গোস্পাদনের ম্যানেজমেন্টে যেতে হবে, তাহলে পেশেন্টের এনসিওপিডি আছে না তার ম্যানেজমেন্টে তাহলে ইনকিউবেশনটা কিন্তু তখনই আসবে যখন আমার ট্রিটমেন্ট প্রোটোকলে যখন ইনকিউবেশনের প্রয়োজন পড়বে, সেটা আমি বলি যে না তার আইসিইউ ম্যানেজমেন্ট লাগার মতো অবস্থা, ভেন্টিলেটর সাপোর্ট না দিলে হচ্ছে না, সেটাতে তো সেটা টেকনিক তো একটা ইনকিউবেশনের টেকনিক্সে মেডিকেশন আপনি দেবেন বিভিন্ন রকম আসবে, তাই না? ব্রঙ্কোডাইলেশন থেকে শুরু করে রিফ্লেক্স সাপ্রেস করার জন্য যা যা ট্র্যাক করা থাকে তাহলে বঙ্গোস করবো আরও একটা দেখতে হবে, সেটা অন্য কথা টেকনিক্সে। আর যদি কার্ডিয়াক ব্রিডিং হয় অ্যাজ ইন কোনো বঙ্গোস পর্যন্ত যখন তার অ্যাজমা রুটি হলেও কোনো সমস্যা নেই, কারণ হচ্ছে অ্যারেস্টমা মানে কোনো রিফ্লেক্স অ্যাজ ইন ডেড তাকে রিসার্চ করার জন্য মাসুলের জন্য লাগবে না, প্রসেস তো আছে অ্যাজ ইন ডেড সে আমরা যেটা বলি আনকনশাস করে দিলাম, প্যারালাইজ করে দিলাম, ডেড বডির মতো না একটা, এটা তো কার্ডিয়াকের সব কারণে সেরকম নেই। আর ওটা হচ্ছে আমরা এজেন্ট দিয়ে ওটা সিমিলার, কিন্তু এটা একটা অ্যালাইভ হার্ট চলতেছে, এটা হার্ট চলতেছে। প্র্যাকটিস করার জন্য প্রসেস থিয়েটারে ভালো সুযোগ, লিভিং বডিতে প্র্যাকটিস করা যায়, আইসিইউতেও করা যায়। হ্যাঁ, আপনি এখানে যে রিসার্সেশনের প্রয়োজন ইনকিউবেট করার সময় তো প্যারালাইজ করতে হচ্ছে, কারণ কার্ডিয়াক অ্যারেস্ট হয়ে গেছে, সেই পেশেন্টের কোনো রিফ্লেক্স নেই, আপনি প্যারালাইজ করার কোনো দরকার পড়ছে না। আপনি বলতে চাচ্ছেন যে তার রেসপিরেটরি ইনঅ্যাডিকুয়েসি আছে কিন্তু সব রিফ্লেক্স আছে, তার জন্য ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হয়। সেক্ষেত্রে আইসিইউ যেটা করে সেটা হচ্ছে আনকনশাস করে প্যারালাইজ করা বা অপারেশন থিয়েটারে
আনকনসাস করে প্যারালাইজ করা। আনকনসাস করার তো অনেক রকম ড্রাগ আছে, কর্নেটিন থেকে শুরু করে আরো অনেক রকম ড্রাগ আছে। না থাকলে যেমন কার্বন ডাইঅক্সাইড করে বলা যাচ্ছে, ওরকম নার্কোটিকের কম্বিনেশন যেটাও কো-ইন্ডাকশন বলে সেটাও দেওয়া যাচ্ছে, যাকে কখন দিয়ে হাইপোটেনশন বেশি হয়ে যাবে তাকে দেবো না। তারপরে কেটামিন জাতীয় একটা ড্রাগ আছে যেটা অ্যানালজেসিয়ান হিট করে, সেগুলোতেও যায় না, সেটার কম্পোনেন্ট পার্টি আছে, সেগুলো দেওয়া লাগবে। কোনটার জন্য এই বুঝে কোন ড্রাগ তার জন্য সুযোগ বুঝে এভাবে করা হয়। প্যারালাইজ করার জন্য শর্ট অ্যাক্টিং একটাই অ্যাভেলেবল, ডিপোলারাইজিং মাসকুলারাইজিং, এটা সাকসেসফুল। আর যা আছে সব হচ্ছে নন ডিপোলারাইজিং, সেটা ইন্টারমিডিয়েট অন রং। তাহলে যদি আমি প্যারালাইজ করলাম, করতে পারি না, করতে পারি না, তাহলে পেশেন্ট তো খারাপ হয়ে যাবে। সেজন্য শর্ট অ্যাক্টিং মাসকুলারাইজিং চয়েস করা, সেটা হচ্ছে সাকসেসফুল। সেটা ডিপোলারাইজিং এজেন্ট, নিচের মাসল কনসেন্ট্রেশন নিয়ে পরে প্যারালাইজ করে, সেটা আনকনসাস করে ডিপোলারাইজিং যে শর্ট অ্যাক্টিং মাসকুলারাইজিং দিয়ে তারপরে যাতে ফেল করলেও আবার সাকসেশন শেষ হয়ে গেল, যদি শ্বাস নিতে পারে। সেজন্য শর্ট অ্যাক্টিং টিপিক্যাল সিচুয়েশনে শর্ট অ্যাক্টিং দেওয়া। স্যার অ্যাড্রেনালিনটা কি টিউব দিয়ে দেওয়া যাবে? হ্যাঁ, অ্যাড্রেনালিন অ্যাড্রেনালিন টিউব দিয়ে কি দেওয়া যাবে? রিসার্চেশনের সময় আইডিয়াল ওয়ে হচ্ছে আইভি, না দিতে পারলে ইন্ট্রাঅসিয়াস, তাও যদি না দিতে পারেন তখন তাকে ভিতর দিয়ে দিতে পারেন, 2-3 গুণ বেশি দিতে পারেন। টিউবের মধ্যে দিয়ে পাস করলো, লাঙে গিয়ে ডিসপার্স করে অ্যাবজর্পশন হয়, সময় বেশি লাগে, মানে বেশি লাগে, ডোজ বেশি লাগে। সেটা হচ্ছে লাস্ট প্রোটোকলে বলা আছে আইভি অর ইন্ট্রাঅসিয়াস। ইন্ট্রাঅসিয়াস স্যালাইন দরকার। আমরা জাস্ট এন্ডোকার্ডিয়াল ইনকিউবেশন একটু দেখে আমরা শেষ করি। আমরা প্রথমেই আমাদের স্লাইড আমাকে স্লিপিং পজিশন হতে হবে। আমাদের এখানে একটা পিলো থাকবে যেটা নেক ফ্লেক্স হবে, আর আমি ম্যানুয়ালি সেটা এক্সটেন্ড করে দিব। এইখানে অ্যাটলান্টাক সেটা এক্সটেন্ড করবো, নেকের এখানে ফ্লেক্স করবো করে স্লিপিং পজিশনটা এনশিওর করে ওনার জন্য সুইটেবল যে টিউব এবং বেড সেটা নিয়ে সেটা দিয়ে ট্রাই করবো। সেটা অলওয়েজ, এটা রাইট সোর্স রাইট সাইড, এটা অলওয়েজ লেফট হ্যান্ডে ধারণ করবে। এটা হ্যান্ডেলে ধরে আমার মুভমেন্টটা হবে এইখানে, এটা মুভমেন্ট হবে, কারণ এইটা টিপতে যাবে টানে এবং এপিগ্লোটিসের জাংশনে যাবে। এটা অন্যভাবে আমরা এইটাকে এইখানে ধরে মনে করে করতে যাবে, আমরা ধরবো হচ্ছে হ্যান্ডেল। কিরকম সেটা রাইট সাইড থেকে প্রথমে আমরা এটা জ ওপেন করার জন্য এইভাবে অনেকে করে, আর এই যে ক্রস ফিঙ্গার ক্রস আমরা লোয়ার জ আপার জকে ডিস্ট্রাক্ট করলাম, তারপর রাইট সাইড থেকে এটা ঢুকাবো এবং এই টাঙের কার্ভেচার অনুযায়ী ঢুকাবো, টাঙকে রাইট সাইড থেকে লেফট সাইডের দিকে নিয়ে যাবো। কতদূর পর্যন্ত যাবো? যতক্ষণ পর্যন্ত এপিগ্লোটিস ভিজিবল না হচ্ছে, তার মানে ভ্যালিগুলা পর্যন্ত। লম্বা পেজ থাকলে এপিগ্লোটিস এবং টাঙের জাংশনের ওখানে যাবো, গিয়ে আমরা লিফট আপ করবো। একজন যদি হেল্প লাগে, একজন দরকার দিয়ে পাঁচটা যদি লুব্রিকেট করি, রাবারের এটা কিন্তু অরিজিনাল মানুষের থেকে একটু চাপ দিতে ধরে দেখে দেখে আমরা ইনকিউবেট করে দিলাম, দিয়ে এটা টিউবটা হোল্ড করলাম, এটা সিরিঞ্জ দিয়ে কাপটা খুলিয়ে দেবো, সিল হয়ে থাকবে। তারপর ব্রিদিং ব্যাগ কাপ খোলানোর পরে কিউবার প্রেশারটা ছেড়ে দেবো। তারপরে যে আমরা চেক করবো যে এই যে ব্রিদিং এই এখন অস্টারটেট করবো, 5 পয়েন্ট অস্টারটেশন করবো, যেটা আমার প্র্যাকটিসে আছে না প্রিন্সিপাল গঙ্গাতে চলে গেছে দেখতে হবে, নাকি ইসুবের কাছে গেছে সেটা দেখতে হবে।
আর এখানে জার্নিতে তো দেখেন লাং ইমপ্রেন্ট করতেছে, রাস্তাতে করলে পাওয়া যাবে। ইকুয়ালি ইমপ্রেন্ট হওয়া মানে আপনার টিউবের দিকটা প্যাকেজে আছে। নিজের অ্যাডাল্টে করেসপন্ড করে, অ্যাডাল্ট ফিমেলে এখানে 19 থেকে 20 এর মধ্যে, অ্যাডাল্ট মেইলে এখানে ডিস্টেন্স আছে 21 থেকে 20 থেকে 21 এই রেঞ্জে রেখে দিয়েছে। অ্যাঙ্গেল অফ দ্য মাউথের এখানে থাকবে বা ইনসিশন দিতে এখানে থাকবে। এটা থেকে আমি বুঝবো যে মোটামুটি যে তার টিপটা অ্যাডেকুয়েট জায়গাতেই আছে, যে যেখানে থাকার কথা। তারপরে অস্কালেট করে শিওর হয়ে তারপরে আমরা টিউবটা ফিক্স করি। এবং এখানে যে ব্যাগেজে বললাম যে একটা কোড আছে, এখানে অক্সিজেন 15 লিটার পার মিনিট অক্সিজেন অ্যাড করলে এবং 90% অক্সিজেন আমরা এফআইআর করে দিতে পারি, ইন্সপিরেটরি অক্সিজেন দিতে পারি। এটা রিসার্চের সময় 100% যত কাছাকাছি দেওয়া যায় সেই রকম অক্সিজেন দেওয়ার চেষ্টা করা। ঠিক আছে, থ্যাংক ইউ। অসংখ্য